যে ঘটনার কথা বলবো সেটা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না। সত্যি কথা বলতে কি, এটা বিশ্বাস করবার মতো কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা শহরে বসে এমন ঘটনার ধারণাও করা অসম্ভব। যদিও কলকাতার মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার সেন সেই ঘটনার আগাগোড়াই লিপিবদ্ধ করে রেখেছে এবং তার সাক্ষীরও অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও বহিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যেসব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সহজ নয়। আমরাও সে চেষ্টা করব না, কেবল সোজা কথার সমস্ত ব্যাপারটা পাঠকদের কাছে বর্ণনা করব। যাদের বিশ্বাস করতে ইচ্ছা হবে না তাদের বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই। দিলীপ আজ 4 বছর কলকাতার মেডিকেল কলেজের ছাত্র জীবন যাপন করছে। সে নির্জনতা ভালোবাসত বলে টালিগঞ্জের এমন জায়গায় বাসা নিয়েছিল যেখানে লোকালয় কম, মাঠ ময়দান ও গাছপালাই বেশি। টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছন দিয়ে যে সুদীর্ঘ রাস্তাটি সোজা গড়িয়াহাটের দিকে অগ্রসর হয়ে গেছে, দিলীপের বাসা বাড়িটি ছিল তারই এক ধারে। তার পড়বার ঘরে বসে চারিদিকে তাকালে দেখা যায় কেবল সুনীল আকাশ, সবুজ মাঠ আর দূরে ও কাছে বন জঙ্গলের জীবন্ত ছবি। কোথাও কোনো গোলমাল নেই, মাঝে মাঝে কেবল দ্রুতগামী মোটরের কর্কশ চিৎকার আশেপাশের মৌনব্রত ভাঙার অল্প স্বল্প চেষ্টা করে। কিন্তু বাসা বাড়িতে দিলীপ খালি একলাই থাকতো না। একতলাটি ছিল দিলীপের এবং দোতলায় বাস করত ভৈরবচন্দ্র চৌধুরী নামে আর একটি যুবক। তার সঙ্গে এখনও দিলীপের ভালো করে পরিচয় হয়নি, কারণ ভৈরব অল্পদিনই এই বাসায় এসে উঠেছে। একদিন সকালে কতকগুলো মরার হাড় ও মোটা মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলীপ নিজের মনেই পড়াশোনা করছে। এমন সময় তার 2 বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির। এদেরও দুজনের বাড়ি ছিল টালিগঞ্জেই এবং তারা প্রায় দিলীপের সঙ্গে গল্প করতে আসতো। কি হে, সকালবেলায় কি মনে করে? বই থেকে মুখ তুলে দিলীপ শুধলে, আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে, আর অবনী এসেছে তার হবু ভগ্নিপতির সঙ্গে দেখা করতে। আমার বাড়িতে অবনীর হবু ভগ্নিপতি? তার মানে? তোমার বাসায় যে ভৈরবচন্দ্রের আবির্ভাব হয়েছে তারই সঙ্গে অবনীর বোনের বিয়ে কথা হচ্ছে যে। বটে, তা তো আমি জানতুম না। ভৈরববাবু তাহলে একটি ভালো পাত্র, বিয়ের বাজারে তাঁর দাম আছে। ঘটকরা তো তাই বলছে, কিন্তু প্রতাপ তা স্বীকার করে না। কেন? ভৈরবকে আমি কিছু কিছু চিনি, তার নাম বা স্বভাব কিছুই মিষ্ট নয়। ভৈরববাবুর কথা আমি কিছুই জানি না, কিন্তু তার সম্বন্ধে তোমার আপত্তির কারণ কি? ভৈরব হচ্ছে ভবঘুরে। তার বয়স 30-এর বেশি নয়, কিন্তু এই বয়সেই সে মিশর, আরব, পারস্য, চীন আর জাপান প্রভৃতি দেশ ঘুরে এসেছে। দেশভ্রমণ কি দোষের বিষয়? না, লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে, কিন্তু ভৈরব যে কিসের খোঁজে দেশে দেশে ঘুরে বেড়ায় তা শিবের বাবাও জানেন না। তার দেশ ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক। সে যে দেশে গিয়েছে সেইখান থেকেই নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে এনেছে। তার মতন একেলে ছেলের অত সেকেলে জিনিস সংগ্রহ করবার ঝোঁক কেন, তারও খবর কেউ রাখে না। এসব রহস্য আমি পছন্দ করি না। তুমি দেখছি অকারণেই ভৈরববাবুর উপর খাপ্পা হয়েছ। ভৈরববাবুর সেকেলে জিনিস সংগ্রহ করবার বাতিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমি তো কিছু অন্যায় দেখছি না। তাহলে তার স্বভাবের একটু পরিচয় দিই, শোনো। নন্দলালকে তুমি চেনো তো? সেও মেডিকেল কলেজে পড়ে। এই পরশুদিনই নন্দলালের সঙ্গে ভৈরবের রীতিমতো একটা ঠোকাঠুকি হয়ে গেছে। কীরকম? তোমার মনে আছে বোধ হয়, পরশু সকালে কীরকম বর্ষা নেমেছিল। সেই সময় টালিগঞ্জের একটা খুব সরু গলির ভিতর দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল। পথের ওদিক দিয়ে মাথায় একটা মস্ত বড় শাকসবজির ঝুড়ি নিয়ে এক বুড়ি আসছিল বাজারের পানে। বদমাইশ ভৈরবটা কি করলে জানো? সেই বুড়ি বেচারিকে এমন ধাক্কা মেরে এগিয়ে গেল যে বুড়ি পড়ল গিয়ে পাশের এক থানার ভিতরে মুখ গুঁজরে। দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময় সেখানে এসে পড়ে। ভৈরবের নিষ্ঠুরতা দেখে নন্দলাল একেবারেই ক্ষেপে গেল। সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিতে কসুর করলে না। তারপর থেকে ভৈরবের সঙ্গে নন্দলালের কথা বন্ধ হয়েছে। এখন বলো দেখি, এরপরেও কি আর ভৈরবের উপরে কারোর শ্রদ্ধা থাকতে পারে? এ লোকের সঙ্গেই অবনী দিতে চায় তার বোনের বিয়ে।
আশ্চর্য! কি করব ভাই, বাবার ইচ্ছার বিরুদ্ধে আমার কি কথা কওয়া উচিত? ভৈরব নাকি ধনির ছেলে, তার উপরে গ্র্যাজুয়েট। বাবার মতে এমন পাত্র নাকি হাতছাড়া করতে নেই। আমি আজ পাকা দেখার দিন স্থির করতে এসেছি। তাহলে তুমি তাড়াতাড়ি ভৈরবচন্দ্রের চন্দ্রমুখ দর্শন করে এসো। ততক্ষণে আমি দিলীপের স্টোভ জেলে একটু চা তৈরির চেষ্টা করি। দেখো ভাই অবনী, বিয়ের পরে তোমার বোন সুখী হবেন কি না জানি না, কিন্তু বিয়ের দিনে যেন আমরা রুচি মন্ডা থেকে বঞ্চিত না হই। চা পান করে প্রতাপ চলে গেলে পর দিলীপ আবার ভালো করে পড়ায় মন দেবার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ বিষম তোড়ে বৃষ্টি নামল। টালিগঞ্জের সেই নির্জন ও অন্ধকার মাঠের শূন্যতা বৃষ্টি ও ঝড়ের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। দিলীপ উঠে জানলাগুলো বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করতে যাচ্ছে। এমন সময় অবনী নিচে নেমে এসে ব্যস্ত হয়ে বললে, দরজা বন্ধ করছো কি হে? এই বৃষ্টিতে আমি যাব কোথায়? কে তোমায় যেতে বলছে? ঘরের ভেতরে এসো, ইজি চেয়ারে শুয়ে চুপ করে বৃষ্টির গান শোনো, আর আমি নিজের মনে লেখাপড়া করি। অবনী ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়ে বললে, এই বাদলায় রাখো তোমার লেখাপড়া, এসো খানিকটা গল্পগুজব করা যাক। দিলীপ অনিচ্ছার সত্ত্বেও বই মুড়ে বললে, আজ যখন শনি অবতার তোমাদের আবির্ভাব হয়েছে, তখন আমার লেখাপড়া যে হবে না সেটা আগেই বুঝতে পেরেছিলুম। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বাইরে পড়তে লাগলো বৃষ্টি, আর ভিতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প। 1 ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভিতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না। ঘরের ঘড়িতে টুংটাং করে যখন 11টা বেজে গেল, অবনীর তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়ি ফিরতে হবে। কিন্তু জানলার উপরে তখনও ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে। অবু, আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও। এখান থেকে বেরোলে তোমাকে সাঁতার কাটতে হবে। অবনী উঠে দাঁড়িয়ে বললে, তাই সই, বাবা আমার অপেক্ষায় বসে আছেন সব কথা শুনবার জন্য। চলুম। সে এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুললে। সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভিতরেই বাহির থেকে ভেসে এলো একটা ভীত আর্ত চিৎকার। অবনীর চোখকে ফিরে দাঁড়ালো। দিলীপও লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বললে, কে চিৎকার করলে? দুই বন্ধুর দরজার কাছে উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়ে রইল। আগেই বলেছি, দিলীপের বাসা যে জায়গায় তার কাছে কোনো লোকালয় নেই। এই ঝড় জলে পথেও কোনো লোক থাকবার কথা নয়। এখানে কে চিৎকার করবে? নাকি অন্ধকারে কেউ মোটর চাপা পড়ল? পাগল, পথ এখন জলের তলায়, সেখানে মোটর চালাবার শখ কারোর হবে না। আবার শোনা গেল কেউ যেন দারুণ আতঙ্কে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছার বিরুদ্ধে আর্তনাদের পর আর্তনাদ করছে। এবারে বেশ বোঝা গেল শব্দটা আসছে দিলীপের বাসার উপরতলা থেকেই। এ যে ভৈরববাবুর গলা! তিনি তো ঘরে একলা আছেন। কি দেখে তিনি ভয় পেয়েছেন? সেটা জানতে হলে আমাদেরও ওপরে যেতে হয়। তাহলে আমি ওপরে যাই, তুমি এখানে দাঁড়াও। ভৈরববাবু তাঁর ঘরে বাইরের লোক আসা পছন্দ করেন না। পছন্দ করেন না? কেন? তাঁর ঘরের সাজসজ্জা অদ্ভুত। বাইরের লোক সেসব দেখলে কেবল অবাকই হবে না, ভয় পেতেও পারে, তাকে পাগলও ভাবতে পারে। ভুলেই অবনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিলীপ সেইখানেই চুপ করে দাঁড়িয়ে বিস্মিত মনে অবনীর কথাগুলো ভাবতে ভাবতে শুনতে লাগলো। ভৈরবের বদ্ধকণ্ঠের অস্ফুট কাংড়ানি, তারপরেই শোনা গেল উপর থেকে অবনীর ব্যস্ত কণ্ঠস্বর, দিলীপ, দিলীপ, শিগগির শিগগির ওপরে এসো, ভৈরববাবু মরমর হয়েছেন। দিলীপ 3-4 লাফে দোতলা সিঁড়িগুলো পার হয়ে ভৈরবের ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। খোলা দরজা দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে ঘরের ভিতরটা স্পষ্ট রূপে তার চোখের সামনে ভেসে উঠল। ঘর থেকে সত্যি সত্যিই তার চক্ষু স্থির হয়ে গেল। এমন দৃশ্য সে জীবনে আর কখনো দেখেনি। পণ্ডিতরা প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি থেকে যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন, দিলীপ অনেক কেতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে। ঘরের দেওয়ালের সামনে দাঁড় করানো রয়েছে সেই রকম অনেকগুলো ছোট বড় কাঠের মূর্তি। মূর্তিগুলোর চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের কারোর মাথা ষাঁড়ের মতো, কারোর মাথা সারস পাখির মতো, কারোর বা বিড়াল কি প্যাঁচার মতো। এরাই ছিল প্রাচীন মিশরের দেবদেবী। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা কুমিরের মৃতদেহ।
দিলীপ জানতো কুমিরও ছিল প্রাচীন মিশরীয়দের কাছে দেবতা স্থানীয়। ঘরের মাঝখানে একটা টেবিলের উপরে প্রাচীন মিশরের একটা কফিন বা মমির বাক্স, তার ডালা খোলা, এবং তারই ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটা মিশরী মমি বা মানুষের সুরক্ষিত মৃতদেহ। কলকাতার জাদুঘরে দিলীপ একটা মমি দেখেছিল। সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার একটি মিশরীয় নারীর মৃতদেহ। সে মরাটার দেহ কলকাতার স্যাঁতস্যাঁতে আবহাওয়া এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে, তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে, কিন্তু এখন তাকে শুইয়ে রাখতে হয়েছে। জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ। তার দেহের নানান জায়গায় খসে পড়েছে, কিন্তু আজ সে চোখের সামনে প্রাচীন মানুষের যে সুরক্ষিত দেহটা দেখলে, এটা পুরুষের দেহ, আর এমন পূর্ণাঙ্গ ও জীবন্তের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনাও করা অসম্ভব। যদিও হাজার হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিক রূপে কালো হয়ে গিয়েছে, তার সমস্ত শরীর রীতিমতো অস্থি চর্মসার হয়ে গিয়েছে, তবু তার শুনো বিভৎস মুখের দিকে তাকালে মন এক অপার্থিব ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। মমিটার ঠিক পায়ের তলাতেই ঘরের মেঝের উপরে লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরবচন্দ্রের দেহ, এবং তার হাতে রয়েছে কোষ্ঠী ঠিকুজির মতো পাকানো একখানা আধখোলা লম্বা কাগজ। দিলীপ বুঝলে সেখানে হচ্ছে প্রাচীন মিশরের পাপিরাস পাতার পুঁথি। ভৈরববাবু বোধ হয় আর বাঁচবেন না। দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র, এত সহজে কাতর হওয়ার পাত্র নয়। সে ধীরে ধীরে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বসে পড়ল এবং তার দেহটা পরীক্ষা করে বললে, ভয় নেই অবনী, ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছেন। তুমি এগিয়ে এসে এর পা দুটো ধরো, মাথার দিক আমি ধরছি। এখন চলো, একে ওই সোফার উপরে শুইয়ে দিতে হবে। জলের কুজোটা নিয়ে এসো, ভৈরববাবুর মুখে আর বুকে জলের ঝাপটা দাও। কিন্তু এর এমন দশা হলো কেন? জানি না, ঘরে এসে ওকে আমি এই অবস্থাতেই দেখেছি। দিলীপ ভৈরবের বুকের উপর হাত রেখে বললে, এর বুক যেন হাঁপড়ের মতন উঠছে নামছে, বেশ বোঝা যাচ্ছে। ভয়ানক কিছু দেখেই ইনি ভীষণ ভয় পেয়েছেন। তাহলে হয়তো যত নষ্টের গোড়া ওই মমিটা। মমি কীরকম? ওই কত হাজার বছরের পুরনো, মরা দেখলে কার না ভয় হয়। জ্যান্ত মানুষের পক্ষে এসব ভুতুরে ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করা ভালো নয়। কিছুকাল আগে আর একবারও একে আমি এই অবস্থায় দেখেছিলাম। সেদিনও ইনি ওই ভুতুরে মূর্তিটার পায়ের তলায় এমনিভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মমিটাকে নিয়ে ইনি কি করতে চান? কে জানে, ভৈরববাবুর মাথায় বোধহয় ছিট আছে। এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করাই হচ্ছে ওর বাতি। আমি কত মানা করি, বলি জীবস্থের সঙ্গে মৃতের সম্পর্ক রাখা ভালোও নয়, উচিতও নয়। শুনে উনি হাসেন, বলেন এ হচ্ছে আমার সব সাধনা। চুপ, রোগীর জ্ঞান ফিরে আসছে। ভৈরবের মুখ এতক্ষণ সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল, এইবারে তার উপরে একটু একটু করে রঙের আভাস ফুটে উঠছে। তার শ্বাস প্রশ্বাসও ক্রমে স্বাভাবিক হয়ে এলো। খানিক পরে সে চোখ খুলে ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখলে হঠাৎ তার চোখ পড়ল মমির দিকে। সঙ্গে সঙ্গে সে উঠে বসলো এবং তারপরেই এক লাফে এগিয়ে গিয়ে পাকানো পাপিরাস কাগজের সেই পুঁথিখানা তুলে নিয়ে তাড়াতাড়ি টেবিলের একটা টানার ভিতরে পুড়ে ফেললে। তারপর ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধস্বরে বললে, আমার ঘরে বাইরের লোক কেন? আপনাদের কি দরকার? দরকার আমাদের কিছুই নেই। আপনি চিৎকার করে কাঁদছিলেন, তাই শুনে আমরা এসেছি সাহায্য করতে। এই যে দিলীপবাবু, আমার এখন মাথার ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। আপনারা আমাকে মাফ করবেন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নইলে কী যে হতো জানি না। ওহ, আমি কি নির্বোধ, আমি কি নির্বোধ। বলতে বলতে আবার সোফার উপরে গিয়ে বসে পড়ে দুই হাতের ভিতরে মুখ ঢেকে ফেললেন। ভৈরববাবু, আপনি আগুন নিয়ে খেলা করছেন। নিশুত রাতে মমি নিয়ে নাড়াচাড়া করা মানুষের উচিত নয়। কিসে কি হয় বলা যায় না। অবনীবাবু, আমি যা দেখেছি তা যদি আপনিও দেখতেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাগল হয়ে যেতেন। কি দেখেছেন আপনি? না, বলছি কি, দুপুর রাতে মমির সঙ্গে থাকতে হলে না। একই, আপনারা চলে যাচ্ছেন নাকি? আরেকটু বসুন। এমন কিছু নয়, আমি অনেকেরই সাহসে কুলাবে না। না, এখানে এখনই যাবেন না। ঘরের ভেতরে এ কিসের গন্ধ? দম যেন বন্ধ হয়ে আসছে। টেবিলের উপরের একটা পাত্র থেকে
শুনো পাতার মতো কি কতকগুলো তুলে নিয়ে একটা জ্বলন্ত ধনুচির ভিতরে নিক্ষেপ করে ভৈরব বললে, এ হচ্ছে মিশরী পুরুতদের পবিত্র ধুনো। আচ্ছা অবনীবাবু, আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম? বেশিক্ষণ নয়, মিনিট 5-6। অচেতনতা হচ্ছে এক অদ্ভুত জিনিস। অচেতনতার মধ্যে সময়ের মাপ নেই। অজ্ঞান হয়ে থাকলে কেউ বুঝতে পারে না তার অসাড়তার ভিতর দিয়ে কয়েক মুহূর্ত কি কয়েক সপ্তাহ কেটে গেছে। টেবিলের উপরে ওই যে মৃত মানুষটিকে দেখছেন, প্রাচীন মিশরে ও বেঁচে ছিল 4000 বছর আগে। কিন্তু ওকে যদি এখনই জাগাতে পারা যায়, ও হয়তো বলবে মিনিট খানেক আগেই ও বেঁচে ছিল। দিলীপবাবু, এই মমিটা খুব চমৎকার নয়? পচা মরা কাটাই হচ্ছে দিলীপের ব্যবসা। নরদেহের নারী নক্ষত্র তার জানা আছে। মমিটার সামনে গিয়ে দাঁড়িয়ে সে তাকে ভালো করে আবার দেখতে লাগলো। তার দেহের মাংস শুকিয়ে গিয়েছে বটে, কিন্তু কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব নেই। হাড়ের উপরে চামড়া এখনও টাইট হয়ে চেপে আছে। 2 কানের উপরে রুক্ষ ঝাঁকড়া চুলগুলো এখনও ঝুলে রয়েছে। কোটরের ভিতরে বাদামের মতন দুটো তীক্ষ্ণ চোখ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। এই প্রাচীন ভদ্রলোকের নাম আমি জানি না। একে আমি কিনেছিলুম একটা নিলাম থেকে। জ্যান্ত অবস্থায় লোকটি বোধহয় খুব জোয়ান ছিল। খালি জোয়ান নয়, অতিকায়। মাথায় এই লোকটি 6 ফুট 7 ইঞ্চি উঁচু। এর হাড়গুলো কীরকম চওড়া দেখুন। এ যদি এখন জ্যান্ত হয়ে ওঠে, তাহলে গায়ের জোরে আমরা কেউ এর সঙ্গে জুঝতে পারবো না। ভৈরব বেশ সহজভাবেই কথা কইবার চেষ্টা করছিল বটে, কিন্তু দিলীপ স্পষ্ট বুঝতে পারলে তার মনের ভিতরটা এখনও ভয় থমথম করছে। তার হাত কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, এবং তার চোখের দৃষ্টি থেকে থেকে কেবলই সেই মমিটার মুখের দিকে ফিরে যাচ্ছে। তবু তার ভয়ের ভিতর থেকেও যেন একটা আনন্দের আভাসও ফুটে উঠছে। বিষম বিপদের মধ্যেও সে আবিষ্কার করেছে যেন কোনো সফলতার কারণ। দিলীপকে দরজার দিকে অগ্রসর হতে দেখে ভৈরব বললে, আপনি কি এখনই যাবেন? আর একটু থাকেন না? আর থাকা সম্ভব নয়, আমার পড়া এখনও শেষ হয়নি। অবনীবাবু, আপনি? আমিও আর থাকতে পারবো না, রাত অনেক হলো। জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে ভৈরব বললে, আচ্ছা চলুন অবনীবাবু, আপনাকে খানিক এগিয়ে দিয়ে আসি। দিলীপ বুঝলে ভৈরব এখন এ ঘরে একলা থাকতে রাজি নয়। কিন্তু কেন? নিজের ঘরে তার ভয় কিসের? তারপর থেকে দিলীপের সঙ্গে ভৈরব রীতিমতো মাখামাখি শুরু করে দিলে। যদিও দিলীপ খুব মিশুক লোক ছিল না এবং ভৈরবের কর্কশ স্বভাব তার বিশেষ ভালো লাগতো না, তবু সাধারণ ভদ্রতার অনুরোধে ভৈরবের সঙ্গে তাকে অল্প বিস্তর মেলামেশা করতেই হলো। ভৈরব প্রায়ই তার কাছ থেকে নানা শ্রেণীর বই পড়বার জন্য নিয়ে যেত এবং সেও মাঝে মাঝে তার কাছ থেকে ভালো ভালো বই চেয়ে আনত। এইভাবে দিন কয়েক পরে পরিচয় কিঞ্চিত ঘনিষ্ঠ হলে দিলীপ বুঝলে যে নানা বিষয়ে ভৈরব হচ্ছে অসাধারণ পণ্ডিত। জ্ঞানে বিজ্ঞানে দিলীপ তার কাছে প্রায় শিশু। প্রাচীন মিশর সম্বন্ধে তার চেয়ে বিশেষজ্ঞ লোক বোধহয় সারা ভারতবর্ষে নেই। আচ্ছা ভৈরববাবু, প্রাচীন মিশরীরা মরাকে মমি করে কবর দিত কেন? প্রাচীন মিশরের বিশ্বাস ছিল আত্মা অমর। পৃথিবীর মৃত্যুর পরে আর অনন্ত জীবন আরম্ভ হবার আগে দেহ ছেড়ে আত্মা কিছুকাল আলাদা হয়ে থাকে বটে, কিন্তু তারপর আবার পার্থিব দেহের ভিতরেই ফিরে আসে। আত্মা আর দেহের এই পুনর্মিলনের আগেই নশ্বর দেহ পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে মিশরীরা নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে দেহকে চিরস্থায়ী করে রাখবার চেষ্টা করত। তারা দেহকে কফিনে পুড়ে কেবল গোড় দিয়েই নিশ্চিন্ত হতো না। আত্মা যেদিন আবার দেহের ভিতরে ফিরে আসবে, তখন তার জীবনযাত্রা নির্বাহের জন্য কবরের ভিতরে খাবার দাবার, কাপড় চোপড়, খাট বিছানা, তৈজসপত্র প্রভৃতি যা কিছু দরকার সবই রেখে দিত। রাজা রাজরা আর সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দাস দাসীদেরও দেহের সঙ্গে কবরে যেতে হতো, অর্থাৎ তাদের হত্যা করে দেহগুলো কবরে পাঠানো হতো, যাতে করে দেহের ভিতরে ফিরে এসে রাজার আত্মা লোকাভাবে কষ্ট না পায়। ভৈরববাবু, আপনি কি এই বিশ্বাস সত্যি বলে মনে করেন? আমি কি সত্যি বলে ভাবি সে কথা শুনে কি হবে? তবে প্রাচীন মিশরের পুরুতরা যে মমিকে বাঁচিয়ে তোলবার মন্ত্র জানত, এটা হয়তো মিথ্যে নয়। সে মন্ত্র এখন আর কেউ জানে না? প্রাচীন মিশরে যে অদ্ভুত মানুষরা বাস করত, তাদের কেউ আর বেঁচে নেই। মমি রূপে নষ্ট হয়নি কেবল তাদের দেহগুলো। তবে পুরনো
পাপিরস পাতার গোটানো পুঁথিতে মরা জাগানো মন্ত্রতন্ত্র এখনো পাওয়া যেতে পারে, কিন্তু সেরকম পুঁথি এখন অত্যন্ত দুর্লভ। আপনি প্রাচীন মিশরের ভাষা জানেন? জানি। তাদের মরা জাগানো মন্ত্র আপনি কখনো পড়েছেন? আমি না, সে সৌভাগ্য আমার হয়নি। বলেই ভৈরব প্রসঙ্গ তুললে, কিন্তু সে প্রসঙ্গটাও হচ্ছে মমির প্রসঙ্গ। সে বললে, প্রাচীন মিশরের মানুষরা তাদের সভ্যতা আর অনেক গুপ্ত কথা নিয়ে পৃথিবী থেকে চিরকালের মতো লুপ্ত হয়ে গেছে বটে। মমিদের জ্যান্ত মানুষ করে তোলবার বিদ্যাও আজ কেউ জানে না বটে, কিন্তু মিশরের পুরনো গোরস্থানের মধ্যে আজও যে দেহহীন আত্মারা জীবন্ত হয়ে আছে, মিশর সম্বন্ধে বিশেষজ্ঞ অনেক বিলাতি পণ্ডিত এই বৈজ্ঞানিক যুগেও সে সন্দেহ প্রকাশ না করে পারেন না। বিলাতি সংবাদপত্র প্রায় পড়া যায়। কৌতূহলী সাহেব ভ্রমণকারীরা মিশর থেকে মমি কিনে বিলাতে গিয়ে নানান অলৌকিক কাণ্ড দেখেছেন, আশ্চর্য সব বিপদে পড়েছেন। কবর থেকে বার করে আনলে মমি যে অভিশাপ বহন করে আসে, এ কথা তো এখন চলতি বিলাতি প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে। যেসব বিখ্যাত সাহেব পণ্ডিত মাটি খুঁড়ে প্রাচীন মিশরের কবর ঘেঁটে তছনছ করেন, তাদের অনেকেই যে পরে নানা দৈব দুর্ঘটনার অপঘাতে মারা পড়েন, এ কথাও সবাই জানে। এইসব দেখে শুনে স্বীকার করতে হয় যে আজ আমরা যাদের মমি দেখি, তাদের আত্মা এখনও মরেনি। নিজেদের পার্থিব দেহকে এখনও তারা ভালোবাসে এবং সুযোগ পেলেই আবার সেই দেহে ফিরে আসতে চায়। আমরা হিন্দু, আমরাও প্রাচীন জাতি, আর আমরাও আত্মার অমরতায় বিশ্বাস করি। দেহের প্রতি মমতা থাকলে পাছে আত্মা পৃথিবী ছাড়তে না চায়। হয়তো সেই ভয়ই হিন্দুদের শাস্ত্র বিধান দিয়েছে আগুন পুড়িয়ে মৃতদেহকে একেবারে ধ্বংস করে ফেলতে। সময় সময় দিলীপের মনে হতো ভৈরবের মধ্যে উন্মাদ রোগের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। একদিন কইতে কইতে হঠাৎ সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলে, মঙ্গল আর অমঙ্গলকে নিজের অধিকারে আনতে পারা, ওহ সে কি সৌভাগ্য! স্বর্গের দেবতা আর নরকের দানবকে যদি আমার হাতের মুঠোয় পাই, তাহলে আমি পৃথিবী শাসন করতে পারি। আর একদিন সে বললে, অবনীর বোনকে আমি বিয়ে করব বটে, কিন্তু অবনী কোনো কমমেরই নয়। কিন্তু যার উচ্চাকাঙ্ক্ষা আছে সে আমার বন্ধু হবার যোগ্য নয়। অবশ্য মানুষ হিসাবে অবনী ভালো লোক, সে তার যথার্থ বন্ধু হতে পারবে না। আজ কদিন থেকে তাকে আবার একটা নতুন রোগে ধরেছে। দিলীপ নিজ থেকে প্রায় শুনতে পায় উপরের ঘরে একলা বসে ভৈরব নিজের সঙ্গে নিজেই কথা কয়। গভীর রাতে দিলীপ পড়াশোনা করছে, উপরের ঘরে বাইরে জনপ্রাণী নেই, অথচ চারিদিকে নিঃশব্দের মধ্যে বেশ শোনা যায় ভৈরব খুব মৃদু মৃদু স্বরে প্রায় ফিস ফিস করে আপন মনে কথাবার্তা কইছে। ভৈরববাবু, নিজের সঙ্গে নিজেই গল্প করতে কি আপনার খুব ভালো লাগে? আমি কি নিজের সঙ্গে গল্প করি? না না, আপনি ভুল শুনেছেন। কিন্তু দিলীপ ভুল শোনেনি, শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। বাবু, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? উপরের ঘরের ওই বাবুটির মাথায় কি খারাপ হয়ে গেছে? কেন? আমার তো তাই মনে হয়। ঘরে কেউ থাকে না, অথচ তিনি কথা বলেন কার সঙ্গে? সে কথায় তোমার দরকার কি কেষ্ট? দরকার নেই বটে, কিন্তু এটা কি আশ্চর্য নয়? এর চেয়েও আশ্চর্য কি জানেন? বাবুটি যখন নিজের ঘরের দরজায় চাবি বন্ধ করে বাইরে বেরিয়ে যান, তার ঘরের ভেতরে মেঝের ওপরে ভারী ভারী পা ফেলে তখন ওকে বেরিয়ে বেরিয়ে বেড়ায়। বাবু, এসব ভালো কথা নয়, আমার ভারী ভয় হয়। কি বাজে বকছো? বাজে কথা নয় বাবু, আমি নিজের কানে শুনেছি। কেবল ঘরের ভিতরে নয় বাবু, এক একদিন বাইরেও পায়ের শব্দ শুনতে পাই। একদিন হলো কি, আমি উঠোনের কোণে আমার ঘরের সামনে বসে তামাক সাজছি, তখন সন্ধে উতরে গেছে। উঠোনের ওদিকটা অন্ধকার, বাসায় কেউ ছিল না বলে সদর দরজায় খিল দিয়ে রেখেছি। হঠাৎ শুনলুম সিঁড়ি দিয়ে কে নেমে আসছে। বাসায় কেউ নেই, তবু সিঁড়ি দিয়ে কে নামে। আমি শুধলুম কে যায়, সাড়া পেলুম না। কিন্তু উঠোনের যেখানটা অন্ধকার, সেখানে শুনলুম কার পায়ের শব্দ। তারপরে দুম করে সদরের খেল খুলে গেল, আর দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। এ কি কাণ্ড, এ কি কাণ্ড বাবু! কেষ্ট, ভৈরববাবু নিশ্চয়ই তোমার অজান্তে বাসায় ছিলেন, বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাহলে তিনি সাড়া দেন না কেন? সেটা তাঁর খুশি। তাহলে আর একটা কথা বলি শুনুন। ভৈরববাবুর খাবার আসে রোজ হোটেল থেকে, জানেন তো?
এতদিন দুবেলা একজনের জন্যই খাবার আসতো, কিন্তু হোটেলের চাকরের মুখে শুনলুম আজকাল রোজ রাত্রে খাবার আসে দুজনের জন্য। ভৈরববাবু একলা, কিন্তু তার ঘরে রাত্রে দুজনের খাবার যায় কেন? সে খাবার কে খায়? ভৈরববাবুই। হয়তো তার খিদে বেশি, একজনের খাবারে কুলোয় না। কিন্তু তার খিদে কি রাত্রেই বাড়ে? সকালে তো দুজনের খাবার আসে না। আর আগে তো তার এমন রাক্ষসে খিদে ছিল না, হঠাৎ তার রাতের খিদেই বা বাড়লো কেন? যখন থেকে আশ্চর্য পায়ের শব্দ পাচ্ছি তার খিদে বেড়েছে তখন থেকেই। কেষ্ট, তুমি একটি রাবিশ। বিশ্বাস করছেন না? কি আর বলবো। এই বলে কেষ্ট চলে গেল। দিলীপ অবাক হয়ে ভাবতে লাগলো, ভৈরব যখন ঘরে থাকে না তখন কে সেখানে চলাফেরা করতে পারে? ভৈরব কি তার ঘরের ভিতরে অন্য কোনো লোককে লুকিয়ে রেখেছে? সে কে, আর লুকিয়েই বা থাকবে কেন? আজ কেষ্ট যে এই দুজনের খাবারের কথা বললে, সেটাই বা কী ব্যাপার? যদি ধরি ভৈরবের ঘরে কেউ লুকিয়ে আছে আর দুজনের খাবার আসে সেই জন্যই, তাহলে রোজ সকালেও দুজনের খাবার আসে না কেন? সকালে সে কি উপোস করে থাকে? এসবই যে ধাঁধার মতন গোমেলে কাণ্ড। কেষ্টকে ঠাট্টা করে উড়িয়ে দিলুম বটে, কিন্তু আমাকেও যে ভাবিয়ে তুললে। সে রাত্রে ভৈরব নেমে এসে দিলীপের সঙ্গে গল্প করছিল। কথা কইতে কইতে দিলীপ স্পষ্ট শুনতে পেলে দোতলার ঘরের মেঝে কার পদশব্দে কেঁপে কেঁপে উঠছে। কে যেন ভারী ভারী পা ফেলে পায়চারি করে বেড়াচ্ছে। তারপরে দুম করে উপরের দরজার আওয়াজ। ভৈরববাবু, কে আপনার ঘরের দরজা খুললে কি বন্ধ করলে? ভৈরব এক লাফে উঠে পড়ে একান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার মুখের ভাব দেখলে মনে হয় সে যেন ভয়ও পেয়েছে এবং দিলীপের কথা বিশ্বাসও করতে পারছে না। ঘরের দরজায় নিশ্চয়ই আমি তালা দিয়ে এসেছি। হ্যাঁ, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। দরজা খোলা অসম্ভব। শুনুন ভৈরববাবু, শুনুন। সিঁড়ির ওপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন? কে নিচে নেমে আসছে? ভৈরব বেগে বাইরে ছুটে গিয়ে দরজার পাল্লা দুখানা চেপে বন্ধ করে দিলে এবং দ্রুত পদে সশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির মাঝামাঝি উঠে তার পায়ের শব্দ হঠাৎ থেমে গেল এবং তারপরে খানিক পরে আবার দোতলায় শোনা গেল ফিস ফিস করে কথার আওয়াজ। ঘরের দরজা বন্ধ হওয়ায় শব্দ হলো। তারপর ভৈরব নিচে এসে ফের যখন দিলীপের ঘরে ঢুকলে তখন তার কপাল বেয়ে নেমে আসছে ঘামের দর দর ধারা। না, সব ঠিক আছে। এ হতচ্ছাড়া কুকুরটার কাণ্ড আর কি। সেই দরজাটা খুলে ফেলেছিল, আমি তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম কি না। আপনার যে আবার একটা কুকুর আছে, এ খবর তো আমার জানা ছিল না। হ্যাঁ, সবে পুষেছি, আবার তাড়িয়ে দেব জ্বালিয়ে মারলে। আমিও কুকুর ভালোবাসি, একবার তাকে আনুন না, দেখব। বেশ তো, তবে আজ নয়, আজ আমার একটা জরুরি কাজ আছে, এখনই বাইরে যেতে হবে। ভৈরব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু দিলীপ নিচে বসেই শুনতে পেলে জরুরি কাজে বাইরে না গিয়ে সে দরজায় খিল বন্ধ করে দিল ঘরের ভিতর থেকে। দিলীপ মনে মনে খাপ্পা হয়ে উঠল। ভৈরব তাহলে পয়লা নম্বরের মিথ্যেবাদী। এমন কাঁচা মিথ্যে কথা কইলে যে একটা শিশুকেও ফাঁকি দিতে পারবে না। ঘরে কুকুর আছে না ছাই আছে? সিঁড়ির উপরে এইমাত্র যে পায়ের শব্দ শোনা গেল, কোনো কুকুরের পায়ের আওয়াজই সেরকম হতে পারে না। দস্তর মতো মানুষের পায়ের আওয়াজ। কেষ্ট তো ঠিক কথাই বলেছে, কিন্তু কে তার ঘরে লুকিয়ে আছে? কেন লুকিয়ে আছে? সে কি খুনি, চোর? পুলিশের ভয় এখানে এসে গা ঢাকা দিয়েছে, তাই কি ভৈরব মিথ্যে বললে? কিন্তু যে লোক পলাতক আসামিকে নিজের ঘরে লুকিয়ে রাখে, তার সঙ্গে তো আর কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। শেষটা কি সেও পুলিশ মাল্লায় জড়িয়ে পড়বে? মনে মনে ভৈরবকে বয়কট করবার প্রতিজ্ঞা করে দিলীপ অ্যানাটমির একখানা মস্ত বই টেনে নিয়ে পড়তে বসল। কিন্তু খানিক পরেই আবার পড়ায় বাধা পড়ল। পায়ের শব্দে মুখ তুলে দেখে ঘরের মধ্যে প্রতাপের আবির্ভাব হয়েছে। দিলীপ, তুমি একটি আস্ত গ্রন্থ কীট। দিনরাত খালি পড়া আর পড়া আর পড়া। এদিকে পশু আমাদের ইলিয়াড শিল্ডের খেলা, সে কথা কি তোমার মনে নেই? টিমে কি আমি আছি? নিশ্চয়ই। সিলেকশন হয়ে গেছে আজই। তুমি খেলবে রাইট লাইনে। কাল মাঠে গিয়ে প্র্যাকটিস করে এসো। যাব, কিন্তু আজ বিদায় হও দেখি, আমাকে পড়তে দাও। আর কোনো খবর নেই তো?
একটা খবর আছে। তোমাকে সেদিন নন্দলাল আর ভৈরবের ঝগড়ার কথা বলেছিল, মনে আছে তো? কাল নন্দলাল বিষম বিপদে পড়েছিল। কি বিপদ? নন্দলাল কাল মাঠের রাস্তা দিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরছিল, এমন সময় হঠাৎ কে তাকে আক্রমণ করে। কে আক্রমণ করে? সেইটে বলাই তো মুশকিল। নন্দলালের মতে সে মানুষ নয়। অবশ্য তার গলায় নখের আঘাতে যে গভীর ক্ষত হয়েছে, মানুষের নখে সে ক্ষত হওয়া সম্ভবও নয়। তবে তবে কি নন্দলালের ঘাড়ে ভূত চেপেছিল? ধুত, কে বলছে তা? ভূতটুত কিচ্ছু নয়। আমার বিশ্বাস চিড়িয়াখানা বা কোনো খেলাওয়ালার দল থেকে ওরাং উটান কি শিম্পাঞ্জির মতো কোনো বড় জাতের বানর বাইরে বেরিয়ে পড়েছে। এ কীর্তি তারই। হয়তো সে কোনো খুনে ঠগির হাতে পড়েছিল। হতে পারে, কিন্তু নন্দলাল বলে তা নয়। তার মতে যে তাকে আক্রমণ করে গলা টিপে ধরেছিল, তার হাতখানা বরফের মতো কনকনে ঠান্ডা। কোনো জীবের স্পর্শই সেরকম শীতল হয় না। নিশ্চয়ই এটা তার মনের ভ্রম, কিন্তু বেচারি ভয় একেবারে মুড়ে পড়েছে। হ্যাঁ, ভালো কথা। তোমার বন্ধু ভৈরবচন্দ্র নন্দলালকে যেরকম ভালোবাসে, বোধহয় এ খবরটা শুনলে আনন্দে নৃত্য করতে থাকে। আমি তাকে খুব চিনি। সে কোনো শত্রুকেই ক্ষমা করে না। অতএব সাবধান, কোনোদিন তাকে ঘাঁটিও না। সে আমার মিত্রও নয়, শত্রুও নয়। তার সঙ্গে আমার সামান্যই পরিচয় হয়েছে। তাকে আমার ঘাঁটাবার দরকার কি? তোমার কথা তুমিই বুঝবে। আমি শুধু বলে খালাস। কেবল এইটুকুই মনে রেখো, তার কাছ থেকে যত তফাতে থাকতে পারো ততই ভালো। এই বলে প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল। দিলীপ আবার পড়ায় মন দেবার চেষ্টা করলে, কিন্তু তার মন তখন এমন চঞ্চল হয়ে উঠেছে যে ডাক্তারি কেতাবের কোনো কথাই সে যেন দেখতে পেলে না। থেকে থেকে তার মন কেবলই ছুটে যায় দোতলার ওই বিচিত্র ঘরের অদ্ভুত লোকটির কাছে, যার চারিদিকেই রয়েছে অজানা রহস্যের এক মায়াময় অপার্থিবতা। তারই ফাঁকে ফাঁকে তার বিস্মিত চিত্ত নন্দলালের উপরে এই আশ্চর্য আক্রমণ নিয়ে আলোচনা করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। ওই ভৈরবের স্বভাব আর নন্দলালের উপরে এই আক্রমণ, এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, কিন্তু কি যে সে যোগাযোগ, ভাষায় স্পষ্ট করে তা প্রকাশ করা যায় না। চুলোয় যাক ভৈরব আর তার বিদঘুটে মমি। তার জন্য আজ আমার পড়া হলো না, আর কেবল ওই জন্যই তার সঙ্গে ভবিষ্যৎ আর কখনো মেলামেশা করব না। 10 দিন কেটে গেল। দিলীপ তার মরার কঙ্কাল আর ডাক্তারি কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধেই জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের করাঘাত শুনেও সাড়া দেবার নামটি করলে না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুবি গালগল্প জুড়ে দেবে যে শুক্র ডাক্তারি কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করছে, এমন সময় তার খোলা দরজা দিয়ে দেখতে পেলে তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিতভাবে দালানের উপরে নেমে এলো এবং তার পেছনে ছুটে এলো রুদ্রমূর্তিতে ভৈরবচন্দ্র। ভীষণ ক্রোধে তার মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো কদাকার। নির্বোধ, এর প্রতিফল পাবি। যা হয় হবে, কিন্তু তোমার সঙ্গে আজ থেকেই সব সম্পর্ক তুলে দিলুম। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। বেশ, শুনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো সেটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই। কারুকে কোনো কথাই বলবো না, কিন্তু এরপরে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলেই অবনী হনহন করে দালান পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছা হলো না। কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিলে দিলীপ এটুকু বেশ বুঝতে পারলে। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারংবার মনে হতে লাগলো, ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হলো কেন? পরদিনের কথা, সেদিন ছিল ইলিয়াট শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্ররা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। দিলীপদের কলেজের সঙ্গেই আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগেই দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাক্যযুদ্ধ হয়ে গেল। খেলার শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে নিজের বাড়িমুখো হয়েছে, কোথা থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিলে। ভাই দিলীপ, সেদিনকার ব্যাপার কতকটা তুমিও দেখেছো আর শুনেছো, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কথা না কয়েই
চলে এসেছিল, সেজন্য কিছু মনে করো না। আমার তো কিছু মনে করবার কোনো কারণ নেই। বেশ কথা, কিন্তু আমার একটি কথা তুমি রাখো, ভৈরব যে বাসায় থাকে সেখানে কোনো ভদ্রলোকের থাকা উচিত নয়। ও বাসা ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথমটা কোনো জবাব দিলে না। দিলীপের সঙ্গে নীরবে খানিকক্ষণ এগিয়ে এলো, তারপর বললে, কেন যে তোমাকে ও বাসা ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা অসম্ভব। কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারোর কাছে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এইটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষেরই থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়তে পারো, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনী? স্পষ্ট করে তোমাকে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ও বাসা ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানসিক মানুষ, এছাড়া আর তার কোনো বর্ণনা করা যায় না। সেই যে সেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর থেকে আমার মনে কেমন একটা সন্দেহ হয়। কাল আমি তাই তাকে চেপে ধরেছিলুম। দিলীপ, তখন দায় পড়ে সে আমাকে সব কথা বললে, শুনে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার উপরে ভৈরব বলে কি না আমাকে তার দলভুক্ত হয়ে সাহায্য করতে। ভাগ্যে যথাসময় ভৈরবের আসল চরিত্র টের পেয়েছি। তার সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে গেলে কি সর্বনাশী না হতো। ভগবান রক্ষা করেছেন। অবনী, হয় তুমি খুব বেশি বলছো, নয় বলছো খুব কম। আমি কিছুই বলবো না বলে ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দিতে চায়, তাহলে অঙ্গীকার করেছো বলে কি সে কথা প্রকাশ করবে না? ভৈরবকে আমি ভয় করব কেন? কারণ সে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর। হয়তো সে এখনও তোমার কোনো অনিষ্ট করেনি, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কে সাপের গর্তের পাশে বাস করতে চায়? অবনী, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না। এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আর এক ব্যক্তি বাস করছে। অবনী চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহাবিস্ময়ে দিলীপের মুখের পানে তাকিয়ে বললে, তুমি তাহলে সব জানো? তার জানি না। ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, এই তো। অবনীর বিস্মিত ভাবটা মিলিয়ে গেল। সে ঘাড় নেড়ে বললে, আমি কিছু বলতে পারবো না। ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। আমি আর কিছু শুনতেও চাই না। তবে এটা জেনে রাখো, তুমি ভৈরবকে খারাপ লোক বললে বলেই বাসা ছেড়ে আমি পালাবো না। কেন পালাবো? ও বাসা আমার খুব পছন্দসই। অবনীকে পিছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হলো। তার সেই যুক্তিহীন ভয় দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করলে। মানুষ হিসাবে ভৈরব অমানসিক হবে কেন? বড়জোর তার স্বভাবটাই মিষ্ট নয়। হয়তো তার কোনো কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক কত লোকেরই তো থাকতে পারে। মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বিচিত্র। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেজন্য বাইরের লোক অকারণে মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের এমন খাস বাসা কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে। জনতার আর ট্রাম, বাস, ট্যাক্সির হট্টগোল নেই। হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়েই দেখা যায় মাঠের পর মাঠ ভরে সবুজ রঙের স্রোত বইছে এবং তার উপরে ঝরে পড়ছে নীলাকাশের আলোর ঝর্ণা। ও বাসা ছাড়া হবে না। দিলীপের এক বন্ধু ছিল, মণিলাল। সে বয়সও কিছু ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিবনাও ছিল। মণিলাল ধনির ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত। কলেজের পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি। নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়েই দিন কাটিয়ে দিত মনের খুশিতে। দিলীপদের বাসা ছাড়িয়ে আরও মাইল ডেরেক এগিয়ে গেলেই তার বাগান ঘেরা সুন্দর বাড়িখানি দেখতে পাওয়া যায়। জায়গাটি অনেক পল্লীগ্রামের মতো। সপ্তাহে বার দুয়েক দিলীপ তার এই বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার দেখা হওয়ার পর দিন সন্ধ্যা 8টার সময় দিলীপ ঘর থেকে বেরোলো তার বন্ধু মণিলালের সঙ্গে সাক্ষাৎ করতে। বেরোবার সময় টেবিলের দিকে চোখ পড়াতে দেখলে তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানি দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানি ফিরিয়ে দেওয়া উচিত। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে দিয়ে আবার সিঁড়ি বয়ে নামতে লাগলো। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকের দেওয়াল ধরে নামছে। হঠাৎ সিঁড়ির উপরে শোনা গেল একটা অস্পষ্ট শব্দ।
একটা আগুনের ফিলকির আভাস, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝটকা কে যেন তার পাশ কাটিয়ে বেগে উপরে উঠে গেল। কে? ভৈরববাবু নাকি? কোনো সাড়া নেই, কিন্তু উপরে ঘরের দরজা খোলার শব্দ হলো। দিলীপের মন কৌতূহলে ভরে গেল। সেও তাড়াতাড়ি আবার উপরে উঠল। ভৈরবের ঘরের দরজা তেমনি বন্ধ রয়েছে। ঠেলতেই খুলে গেল। ঘরের ভিতরে উঁকি মারতেই সর্বপ্রথমে তার চোখে পড়ল কফিনটার উপরে। তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা। দিলীপ নিজের চোখে বিশ্বাস করতে পারল না। আরও 2 পা এগিয়ে গিয়ে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলে কফিনের মমি কফিনেই বিরাজ করছে। কিন্তু 3 মিনিট আগেই কফিনের ভেতরে যে কিছুই ছিল না, দিলীপ শপথ করে তা বলতে পারে। চোখের ভ্রম? এও কি সম্ভব? সে আড়ষ্ট চক্ষে সেই বিভীষণ সুদীর্ঘ মূর্তির পানে তাকিয়ে রইল এবং তার মনে হলো মমির কোটরগত চোখ দুটো যেন জ্যান্ত চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। হঠাৎ নিচে থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল। দিলীপ, দিলীপ, কোথায় তুমি? শিগগির এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখলে তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি হে, ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আপাতত তুমি হলেই চলবে। তাকে জল থেকে তোলা হয়েছে, দেহে এখনো প্রাণ আছে। দেরি করো না, শিগগির চলো। দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্রই অবনীর বাড়িতে পৌঁছবে বলে দৌড়তে আরম্ভ করলে। অবনীর বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির উপরে তার জলসিক্ত অচেতন দেহকে শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপ প্রভৃতির চেষ্টায় প্রায় 20 মিনিট পরে অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল। তারপর তার ঠোঁট কাঁপতে লাগলো। তারপর সে চোখ খুললে। এইবারে জেগে ওঠো ভাই, জেগে ওঠো। তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছ। আমার ডাক্তারি ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বার করে ওকে খাইয়ে দাও। অবনীর এক সহপাঠী সেখানে ছিল। কি ভয়ই আমি পেয়েছিলুম। মাঠে বসে চাঁদের আলোয় আমার সঙ্গে গল্প করতে করতে অবনী হঠাৎ উঠে একটা পুকুর ধারে গেল। মাঝখানে কতকগুলো গাছ থাকাতে আমি তাকে দেখতে পাচ্ছিলুম না। আচমকা শুনলুম তার আর্তনাদ আর ঝপাং করে জলে পড়ার শব্দ। তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে কি কষ্টে যে তাকে ডাঙায় তুলেছি তা আমিই জানি। আমি তো ভেবেছিলুম অবনী আর বেঁচে নেই। ইতিমধ্যে অবনী কতকটা সামলে নিয়েছে। সে 2 হাতে ভর দিয়ে উঠে বসল এবং তার মুখ চোখে ফুটে উঠল দারুণ ভয়ের চিহ্ন। কি করে তুমি জলে পড়ে গেলে? আমি পড়ে যাইনি, তবে কে আমাকে ঠেলে ফেলে দিয়েছে। সে কি হে? হ্যাঁ, পুকুর পাড়ে দাঁড়িয়েছিলুম। হঠাৎ কি আমাকে 2খানা বরফের মতো ঠান্ডা হাতে হালকা পালকের মতো শূন্যে তুলে ধরে জলে ছুঁড়ে ফেলে দিলে। কে সে? আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু সে যে কে আমি তা জানি। আমিও জানি। তাহলে তুমি জেনেছ? মনে আছে আমি তোমাকে কি অনুরোধ করেছিলাম? মনে আছে। এইবারে বোধহয় আমি তোমার অনুরোধ রক্ষা করব। তোমরা কি গুজগুজ ফুসফুস শুরু করলে হে? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়। এসো হে, আমরা বিদায় হই। বাসার দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগলো। মমি শূন্য কফি, সিঁড়ির উপরে শব্দ ও কনকনে হাওয়া, তারপরেই কফিনের মধ্যে হারামণির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব এবং তারপর অবনীর উপরে এই অকারণ আক্রমণ। এর আগেই নন্দলালও ঠিক এইভাবেই আক্রান্ত হয়েছিল এবং এদের দুজনেরই উপরে ভৈরব তুষ্ট নয়। এই সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলো স্মরণ হতে লাগলো। এই সমস্ত ঘটনা একত্রে নাড়াচাড়া করতে করতে দিলীপের মনের ভিতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যা বলা অসম্ভব, কিন্তু পৃথিবী বলবে। দিলীপ চোখে এদের সত্যতা প্রমাণিত করাও কতটা কঠিন। তুমি ভুল দেখেছ। কফিন এক মুহূর্ত মমিশূন্য হয়নি। আরও অনেকের মতো অবনীয় হঠাৎ জলে ডুবে গেছে। ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। তুমি কোনো ভালো ডাক্তারের ঔষধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এরকম গল্প শুনলে এই কথাই বলতো,
কিন্তু তবু সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে যে ভৈরবের মনে হচ্ছে হত্যাকারীর মন, এবং সে এমন এক অশ্রুতপূর্ব ভয়ানক অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায় পৃথিবীর অপরাধের ইতিহাসে আর কেউ কখনো যা ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করলে সপ্তাহখানেকের মধ্যেই কোনো নতুন বাসায় উঠে যাবে। এ বাসায় থাকলে তার পড়াশোনা আর হবে না। দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাসার কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখনও আলো জ্বলছে এবং বাইরের দিকে তাকিয়ে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। আসছে। বাড়ির ভেতরে ঢুকে দিলীপ দেখলে ভৈরব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। দিলীপবাবু, নমস্কার। আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। এখন কি আপনার সময় হবে? না, সময় হবে না? লেখাপড়া নিয়ে আপনি এতই ব্যস্ত। আমি অবনীর কথাই বলতুম। শুনেছি তার নাকি কি বিপদ হয়েছে। ভৈরবের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে যেন আনন্দের আভাস। দিলীপের ইচ্ছা হলো মারে তার মুখে এক ঘুষি। ভৈরববাবু, শুনে আপনি বড়ই দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনার শয়তানি কৌশল এবার কাজে লাগেনি। বেহায়ার মতো কিছু উড়িয়ে দেবার চেষ্টা করবেন না। আমি সব জেনে ফেলেছি। খাপ্পা দিলীপের রুক্ষ কথা শুনে ভৈরব প্রথমটা থতমত খেয়ে দুপা পিছিয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন দিলীপবাবু। আপনি কি বলতে চান? অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? হ্যাঁ, দায়ী আপনি আর আপনার ওই শুনো মরা। ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিন্তু ভুলে যাবেন না একালেও ফাঁসি কাট আছে। এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায়, তাহলে আমি আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরি মরার খেলা বাংলাদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলাগারদে পাঠাতে হবে দেখছি। আচ্ছা, দেখা যাবে আমি পাগলাগারদে যাই না আপনি ফাঁসি কাঠে দোল খান। পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করলে আজ মনিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পিছন ফিরে দেখলে উপরের আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলে। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতিকে পৃথিবীকে নিরীক্ষণ করছে এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটি স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নায় স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলেছে ছোট ছোট মেঘের তরণী। দুই পাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘন্টা পরে দেখা গেল খানিক তফাতে মনিলালের বাড়ির জানলাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হলো, একবার ফিরে পিছন পানে তাকিয়ে দেখলে চাঁদের কিরণে ধপধপে পথটি একটি চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে গেছে হারিয়ে, কিন্তু তারই উপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আর এগিয়ে আসছে। দিলীপের বুক ছাঁদ করে উঠল। কি ও মানুষ? কি লম্বা ওর কালো দেহ! শুভ্র পথের জ্যোৎস্নাকেও ও যে কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে। প্রত্যেক পদক্ষেপের তালে তালে হাড়গুলো বেজে উঠছে খড়মড় করে, যেন ওর সারা দেহের সঙ্গেই মাংসের সম্পর্ক নেই। কি অস্বাভাবিক ওর গলা! যেন একটা বাখারির উপরে বসানো আছে মুন্ডুটা। ভয়াবহ সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালে না। মনিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। কণ্ঠে তার আর্ত চিৎকার। পিছনে মৃত্যু পিশাচ, সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা।
ওদিকে নরক, এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখনও রয়েছে বিপজ্জনক ব্যবধান। এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে। আজ যেন আর পথের শেষ আসবে না। কিন্তু পথের শেষ এলো জীবন্ত মৃত্যু তখন তার কাছ থেকে মাত্র 10 হাত দূরে জ্বলন্ত চক্ষে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। একটানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল। বাড়ির দরজা সেখান থেকেও খানিকটা দূরে। সভয় শুনলে বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি। সেও সশব্দে ফটকটা খুলে ফেললে এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে তুললে এবং কোনো রকমে বাড়ির ভিতরে ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিলে। কি আশ্চর্য! দিলীপ, দিলীপ, ব্যাপার কি? দরজার উপরে পিঠ রেখে দাঁড়িয়ে দিলীপ অতি ক্ষীণ স্বরে বললে, আগে 1 গ্লাস জল। মণিলাল দৌড়ে গিয়ে যখন 1 গ্লাস জল নিয়ে ফিরে এলো, দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের উপরে বসে পড়ে হাঁপ সাম্পাবার চেষ্টা করছে। এই নাও জল। বন্ধু, তোমার এই কি মূর্তি! মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। দিলীপ সাগ্র হয়ে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতন গলাটা ভিজিয়ে নিলে। তারপর খানিকক্ষণ চুপ করে থাকবার পর বললে, মণিলাল, সব কথা পরে বলছি। আপাতত শুনে রাখো, আজ রাত্রে তোমার বাড়িই হবে আমার শয়ন মন্দির। কাল সকালে আবার সূর্যোদয় না হলে আমি আর এ বাড়ির বাইরে যেতে পারবো না। দিলীপের মুখের দিকে তাকিয়ে মণিলাল বললে, তুমি যা বলবে তাই হবে। আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি। ও কি, উঠে আবার কোথায় যাচ্ছ? দোতলার বারান্দায়। সেখান থেকে চারিদিকের সব দেখা যায়। তুমি আমার সঙ্গে এসো। আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে দেখলে ভালো হয়। দোতলার বারান্দায় বেরিয়ে চোখে পড়ল চারিদিকেই চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হচ্ছে গাছপালা, লতা পাতা, ফুল ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতখানি দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিলে। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফুল গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে। তারপর সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতার মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলে সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। দিলীপ, তুমি কি সিদ্ধি খেয়ে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছ? এখানে এসে কাকে তুমি খুঁজতে চাও? সে কথা তোমাকে বলছি, কিন্তু কোথায় গেল সে? কোথায় লুকালো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো মণিলাল, ওই দেখো পথটা যেখানে মোড় ফিরেছে, ওইখানে তাকিয়ে দেখো। বলেই সে উত্তেজিতভাবে মণিলালের বাহু সজোরে চেপে ধরল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখাবার জন্য এত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই। হ্যাঁ, ওখান দিয়ে কেউ যাচ্ছে বটে। কোনো মানুষ। দেখলে মনে হয় সে রোগা, কিন্তু চ্যাঙা, খুব চ্যাঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষরা চিরকালই পথ দিয়ে চলে। কিন্তু সেজন্য তোমার এত বেশি ভয় পাবার কারণ কি? কারণ কিছুই নেই, তবে ওই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানায় চলো, সব কথা সবিস্তারে বর্ণনা করছি। দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল। প্রচুর আলোকে আনন্দময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপরে বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোটোখাটো খুঁটিনাটিটি পর্যন্ত বাদ দিলে না। মণিলাল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস। এ কাহিনী অসম্ভাব্য বটে, কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য। মণিলাল বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তার মুখের উপরে একটা হতভম্ব ভাব।
তারপর সে ধীরে ধীরে বললে, আমার জীবনে এমন গল্প কখনো শুনিনি। তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটে, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপস্থিত হয়েছো বলো দেখি। তোমার নিজের মত কি? তার আগে তোমার মত শুনতে চাই। এ বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হয় তা হচ্ছে ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্ত মন্ত্র শিখে এসেছে যার গুণে মমিকে, অর্থাৎ হাজার হাজার বছর আগেকার মরাকে অথবা একটা বিশেষ মরাকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সম্ভবত মরাটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল। কিন্তু একটা পুরানো শুকনো মরা জীবন্ত হয়ে উঠছে, এই অনভ্যস্ত অসম্ভব দৃশ্য দেখেই যে সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল তাতে আর কোনো সন্দেহ নেই। তারপরে জীবন্ত মরার নড়াচড়া দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভিতরে থাকতে দেখেছি। কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝলে যে মরার সাহায্যেও সে মনের মতো কার্য সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা। অতএব জ্যান্ত হলে তার মানুষই বুদ্ধি আর শক্তিও ফিরে পায়। নন্দলালের উপরে ভৈরবের রাগ ছিল, তার উপরেই সে প্রথম পরীক্ষা করলে। তারপরে এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করলে। কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুতে গড়া, সে এসব অন্যায় ভুতুরে ব্যাপারে সে যোগ দিতে চাইলে না। ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল। এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হলো, আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে ওই জ্যান্ত মরার হাতে। কিন্তু আগে নন্দলাল, তারপরে অবনী, যে প্রাণে প্রাণে কোনো রকমে রেহাই পেলে সেটা হচ্ছে দৈবের মহিমা। নইলে ভৈরবের উপরে আজ দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর সে যখন টের পেলে যে আমিও তার গুপ্ত কথা জেনে ফেলেছি, তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিন্ত হতে চাইলে। আমি যে এখানে আসব সে তা জানত, দিলে তার মমিকে লেলিয়ে। কিন্তু ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন, নইলে কাল সকালেই তোমার বাগানের ভিতরে দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নই, কিন্তু এরকম মৃত্যু ভয় অতি বড় সাহসীও সহ্য করতে পারে না। মণিলাল অবিশ্বাসের হাসি হাসতে হাসতে বললে, বন্ধু, অতিরিক্ত লেখাপড়া করে করে তোমার মাথার গোলমাল হয়েছে। বিংশ শতাব্দীর কলকাতায় 4000 বছরের পুরনো মিশরের জ্যান্ত মমি, সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে। এই মমিকে খালি তুমিই দেখেছো, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি। নিশ্চয়ই আরও কেউ কেউ দেখেছে, কারণ এ অঞ্চলের অনেকেই বলছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপরে অত্যাচার করছে। তাছাড়া তাছাড়া তারা আর কি বলবে? আসল ব্যাপারটা যে কল্পনা করাও অসম্ভব। কল্পনার দরকার কি? আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? প্রথমত ধরো, তুমি বলছো শূন্য কফিনকেও হঠাৎ পূর্ণ হতে দেখেছো। তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরে আলো কমানো ছিল। সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটাকে দেখতে পাওনি। না না মণিলাল, এ হতে পারে না। হতে পারে না কি? তাই হয়েছে। তারপর আমার বিশ্বাস এ অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে। নন্দলালের উপরে সেই আক্রমণ করেছে, তোমাকে একলা পেয়ে সেই তেড়ে এসেছে। আর অবনী জলের ভেতরে নিজেই পড়ে গেছে দৈব গতিতে। এসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এ উদ্ভট মতো ধোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। দিলীপ গম্ভীর স্বরে বললে, আমি তা জানি, তাই আইনের আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির উপরেই নির্ভর করতে চাই। তার মানে? আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে
আমি নিজে আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি। এখন ঘণ্টাখানেক আমাকে একলা থাকতে দাও। আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে? নিশ্চয়ই। ওই কোণের টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল। তারপর কাগজ কলম নিয়ে কি লিখতে লাগলো। 1 ঘন্টার পর 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে লাগলো ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতারা কাগজ নিয়ে উঠে এসে মণিলালের সামনে দাঁড়িয়ে বললে, এখন তুমি সাক্ষী হও। এই কাগজের তলায় একটা সই করে দাও। সাক্ষী হব? কিসের সাক্ষী? এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতো কথা কইছ। চলো, খেয়ে দে শোবে চলো। আমি যা করেছি অনেক ভেবেচিন্তেই করেছি। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথাই শুনব। নাও, সই করো। কিন্তু কী জন্যে সই করব সেটা বলো। আজ আমি তোমাকে যে ঘটনাগুলো বলেছি এই সব কাগজে তা লিখে রাখলুম। তুমি কেবল সাক্ষী হও মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বললে, কেমন হলো তো? কিন্তু তোমার মতলব কি আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজগুলো দাখিল করো। পুলিশের হাতে তুমি ধরা পড়বে? কেন? হয়তো আমি নরহত্যা করব। দিলীপ, দিলীপ, কুমারের মতো কোনো কাজ করো না। মোটেই নয়, আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এইবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। কাল সকালে আমার অনেক কাজ। দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসাবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনিভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুতা বা শত্রুতা করতে পারত। এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না। সে যে কী করবে সে কথা কিছুতেই মণিলালের কাছে ভাঙলে না। কিন্তু পরদিন প্রভাতে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হবার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ, কলরোলে ও তরু মর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ। কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরাই কি ভয়ানক হয়ে উঠেছিল। রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে, তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা প্যাঁচা ডেকে উঠলে বা বাহুর ডানা ঝটপট করলে মানুষের বুকও ছম করতে থাকে। কিন্তু দিনের বেলায় সুস্পষ্ট সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায়, দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয় উদ্ভ্রান্ত হয়ে উঠবে না। এমনই সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদের সোনামাখা পথের উপর দিয়ে এগিয়ে চলল। প্রথমে প্রতাপের বাড়িতে গিয়ে হাজির হলো। প্রতাপ তখন সবে উঠে মুখ হাত ধুয়ে প্রভাতী চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বললে, তো তুমি যে এখন জানতে বলি? না ধন্যবাদ। প্রতাপ, তুমি এখন আমার সঙ্গে আসতে পারবে? কেন পারবো না? আমি যা বলবো করবে? নিশ্চয়ই। তোমাদের বন্দুক আছে না? আছে, কিন্তু বন্দুক কি হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো। আর এক গাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি তোমায় দিতে পারি, কিন্তু এত অস্ত্র শস্ত্র কেন? যুদ্ধযাত্রা করবে নাকি? দেওয়ালের উপরে ওই যে বড় রামদাখানা টাঙানো রয়েছে, ওখানাও চাই। এ যে কুরুক্ষেত্রের আয়োজন, আর কিছু চাই? কামান টামান? আপাতত দরকার হবে না, তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে, সেই ভয়েই তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই, কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো। কি বলো?
পারা তো উচিত, কিন্তু এখন বীরদর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফোর্ট উইলিয়ামের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে? অর্থাৎ ভৈরবের বাসার দিকে। কিন্তু সেজন্যে এমন সমরসজ্জার প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চড় বা লাঠি যথেষ্ট। না প্রতাপ, না, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে দেব। এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকবো। ওই মোটা লাঠি কাঁধে করে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তোমাকে আমি ডাকবো। তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটুও ইতস্তত করো না। এখন চলো। হুকুম জেনারেল। তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলুম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখলে দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিলে। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বিষম রাগে তার কপালের শিরগুলো ফুঁড়ে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখলে নিশার মৃত্যুর আড়ষ্ঠতায় নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভিতরে দাঁড়িয়ে রয়েছে। তার কোটরগত চক্ষে আর জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের উপরে শত শত শতাব্দীর কুৎসিত চিহ্নতা মাখানো লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে। যদিও তার কাক্কার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়। কিন্তু 4000 বছরের ওই পুরনো শুঁকো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপরে পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধহয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ানি চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বললে, দেখছি ধনুচিতে আজ ধুনোও পড়ছে না, পাপিরাস পুঁথির মন্ত্রও কেউ পড়ছে না, জন্তুমুখ দেবতাদের পুজোর আয়োজনও আজ নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। দিলীপবাবুর বোধহয় ভ্রম হয়েছে, এটা তাঁর নিজের ঘর নয়। দিলীপবাবুর ভ্রম হয়নি, তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এই জ্ঞান তাঁর আছে। আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি, তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা? শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটি ফাউন্টেন পেন আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠদেশে বাঁধা দোনলা বন্দুক, আর হাতে চকচক রিচে মস্ত খাঁড়া। দিলীপ গাত্রস্থান করে বললে, পিঠের বন্দুক এই আমি হাতে নিলুম, আর হাতের এই রামদা উপহার দিলুম তোমাকে। এবার তুমিও সশস্ত্র হলে তো? টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভৈরব বললে, তারপর রামদার সঙ্গে কি বন্দুকের যুদ্ধ হবে? দিলীপ বুঝতে পারলে ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললে, রামদা নিয়ে তুমিও উঠে দাঁড়াও, তারপর ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। ও, খালি এই মরার উপরে খাঁড়ার ঘা? হ্যাঁ, খালি এই। শুনলুম রাজার আইন তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8টা বাজতে আর 5 মিনিট বাকি। এই আমি বন্দুক তৈরি রাখলাম। 5 মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো, বন্দুকের গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেব। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ। কি কারণে? তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট গেল। কিন্তু কি শয়তানি আমি করেছি? বলা বাহুল্য, তুমিও জানো, আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। 2 মিনিট কাটলো। ধাপ্পায় আমি ভয় পাবো না। তুমি হচ্ছ পাগল, বিপজ্জনক পাগল। তোমার কথায় আমার নিজের সম্পত্তি নষ্ট করব কেন? ওটি মূল্যবান মমি।
তোমাকে ওটা কেটে খান খান করে আমার সামনে পুড়িয়ে ফেলতে হবেই। আমি ওসব কিছুই করব না। 4 মিনিট কাটলো। দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালে ভৈরবের দিকে, তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের নামে শপথ করছি, 8টা বাজলেই আমি তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারব। এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি। এখনো উঠলে না? ঘড়িতে 8টা বাজছে, তবে মরো। দিলীপ ঘোড়ার উপর আঙুল রাখলে। ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বললে, রক্ষা করো, আমি তোমার কথা মতোই কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির সরুঙ্গে গলার উপরে এক কোপ বসিয়ে দিলে। কাটা মুন্ডুটা খটাস করে মাটির উপরে পড়ে গেল। তারপর মরার উপর কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব একবার কোপ বসায় আর একবার মহাভয় ফিরে দেখে দিলীপ কী করছে। মিনিট 5-এর মধ্যেই সব শেষ। ঘরের মেঝের উপরে শুনো মরার খণ্ড বিখণ্ড হাত, পা, বাহু, নাক, মুখ, চোখ, ধর ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। দিলীপ বজ্রগম্ভীর স্বরে বললে, ওর ওপরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করলে। শুনো মরার টুকরোগুলো কাগজের মতো সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল। বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দেয়। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। কেমন হয়েছে তো? না, বার করো তোমার সেই মন্ত্র লেখা পাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। না না, তার থেকে আমাকে বঞ্চিত করো না। দিলীপবাবু, আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন জানেন না? সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, ওরাও সেই পুঁথি। দিলীপবাবু, আমার কথা শুনুন। পুঁথিখানা পোড়াতে বলবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি নিজে শিখিয়ে দেব, তাহলে আমরা দুজনে হব বিশ্বজয়ী। টেবিলের কোণটানায় পুঁথিখানা আছে, দিলীপ তা জানত। সে এগিয়ে গিয়ে সেখানা টেনে বার করলে। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই হয়ে গেল, দিলীপ ফিরে হাসি মুখে বললে, ভৈরবচন্দ্র, এখন তুমি হলে নিবিড় সাপের মতো। আর আমার এখানে কোনো কাজ নেই। বিদায়।